বাড়ির কাগজ আমি ওর নামে করে দিচ্ছি। মা কি করছো? করতে দে বাবা, আর তুই এই কাগজটা ওকে নিয়ে গিয়ে দিয়ে দে। এবার আপনি বুঝতে পারছেন এর মানেটা কি দাঁড়ালো? তুমি তুমি আমার মেয়েকে ডিভোর্স দেবে না তো? না, এর অর্থ হলো এই বাড়িটা এখন আমার। অন্য কারোর বাড়িতে অযাচিত অতিথির মতো গিঁড়ে বসে থাকাটা আপনার শোভা পায় না। এটা এটা তুমি কি বলছো করণ? আমি বলছি আপনি উঠুন, পোটলা পুটলি বাঁধুন, অন্য কোথাও ঠিকানা খুঁজুন। আর আপনার আত্মীয়দের বলুন এখান থেকে চলে যেতে। আরে ধর্মশালা খুলে রেখেছি নাকি আমি? আপনি যাবেন না আমি নিজে গিয়ে বলবো? কারণ তোমার সাহস কি করে? না মা, তুই আমায় কথা দিয়েছিস না? আমি আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি। মা, মা, তুমি ওই পেপারসগুলো ওর নামে কেন করে দিলে মা? তুমি জানো ও কিরকম মানুষ? আমি চিনতে পারিনি ওকে, কিন্তু এখন বুঝে গেছি মা। আমার মতো একজন বয়স্ক মহিলার সাথে যদি এরম করতে পারে, তাহলে তোর সাথে তো। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, আমি বাড়ি ওর নামে করে দিয়েছি। মা, মা আমার কথা শোন, কিন্তু তুই না রাগের মাথায় কাজ করবি না। তুই না ভীষণ ভালোবাসা দিয়ে আর তোর বুদ্ধি দিয়ে ওকে বদলানোর চেষ্টা কর বাবা। দেখ, যে কোনো মানুষ না ভালো ব্যবহারে বদলায়, খারাপ ব্যবহারে নয়। কিন্তু মা, তুই তুই খুশি আছিস, প্রিয়াও খুশি, তাহলে আমিও ঠিক আছি। তোমার লজ্জা করে না? এত রাত্রে একজন বয়স্ক মানুষকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। তুমিই তো বলেছো আমি স্বার্থপর। যখন স্বার্থটা পূরণ হয়ে গেছে তখন আর কেন থাকতে দেওয়া থাকি? করণ, করণ প্লিজ, তোমার সামনে আমি হাত জোট করছি। মা সবসময় তোমার ভালোই ভেবেছে। মাকে এখানে থাকতে দাও, বের করে দিও না ওনাকে। দেখো, তুমি তো এখানে থাকবে না, আর আর যতদিনে তুমি এই বাড়িটা বিক্রি করবে ততদিনে অন্য কোনো ব্যবস্থা হয়েই যাবে। প্লিজ করণ, অন্তত আজকে তো ওনাকে বের করে দিও না প্লিজ। আমরা অন্য কোনো একটা ব্যবস্থা করে নেব। কিন্তু তুমি পূজা, মা, পূজা, পূজা মা, আমি যাচ্ছি মা। করণ, একে খুব খুশি রেখো। করণ মা চলে যায়, প্লিজ মাকে আটকাও। মা প্লিজ করণ, আই বেগ অফ ইউ, প্লিজ প্লিজ ওনাকে আটকাও, প্লিজ করণ। যখনই কাঁদতে শুরু করে না মা, আমার কিছু যাকে আমায় এখন এই ব্যাপারে পূজার সাথে একটু একান্তে কথা বলতে হবে। আপনি বরং যান, নিচে গিয়ে অপেক্ষা করুন, যান যান যান। আর আপনি বসো বসো। তাহলে তুমি চাও যে মা এখানেই থেকে যাক? করণ, তুমি মাকে থাকতে দেবে তো? আমার তো হাতে নেই বিষয়টা। আরে যার বাড়ি তার থাকাটা কেউ আটকাতে পারে নাকি?
এটা তো এখন তোমায় ঠিক করতে হবে। আমাকে কি করতে হবে? না না, করতে কিছু হবে না তোমাকে, শুধু একটা সমঝোতা করতে যদি তুমি রাজি থাকো, মানে তুমি যদি চাও মা এখানে থাকুক, তাহলে একটা দুটো ওই 19-20 অ্যাডজাস্টমেন্ট তো করতে হবে। অ্যাডজাস্টমেন্ট মানে? কিছু শর্ত আছে, ওই আর কি অ্যাডজাস্টমেন্ট। কি শর্ত? শর্ত নয়, শর্তগুলো, মানে একটা থেকে বেশি শর্ত আছে না, তাই তো লিস্ট বানাতে হয়েছে, না হলে লিস্ট কি দরকার? হ্যাঁ, শোনো, তুমি আমায় না জিজ্ঞেস করে কোথাও যাবে না। যতক্ষণ আমি না বলবো কোনো কথাটি বলবে না। আর এমন কোনো জিনিস তুমি করবে না যেটা আমি না জানতে পারি। নাও, এটা রেখে দাও, রাখো, মাঝে মাঝেই পড়বে, মনে থাকবে, তাই না? কারণ তুমি আমাকে তোমার দাসী বানিয়ে রাখতে চাও? তুমি তো জানো মা কি বলছিলেন। কি? একটা কানাকড়িও নেই ওনার কাছে, কিচ্ছুটি নেই, পাই পয়সা উনি এই বিয়েটাতে খরচ করেছেন, তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই ওনার। এখন এখান থেকে চলে গেলে হয়তো কোনো আত্মীয়দের বাড়ি উঠলেন, তারা হয়তো রেখেও দিলে ধরে নিলাম, কিন্তু কতদিন এইভাবে কাটবে? কিন্তু তুমি চিন্তা করো না, তোমার মা রাস্তায় দাঁড়াবেন না। ব্যাপারটা কি, ওনার যে বয়স সেটা দেখে কোনো না কোনো ধর্মশালা ওনাকে রেখেই দেবে, এক কোণে জায়গা ঠিকই পেয়ে যাবেন। তো ঠিক আছে, ওখানে থাকার জন্য ভাড়া যদি উনি না দিতে পারেন তো ঠিক আছে, কোনো ব্যাপার না। ওখানে হয়তো কিছু কাজ করতে হবে, ঘরদোর পরিষ্কার করতে হতে পারে, ঝাড়ু টাড়ু দিতে হতে পারে, লোকেদের এঁটো বাসন মাজতে হতে পারে, সেটা ঠিকই তো আছে। মানে বয়সকালে যদি শরীরটা একটু অ্যাক্টিভ থাকে তো ভালোই, তো খারাপটা কি? কি বলো? ঠিক আছে কারণ তুমি জিতে গেলে। আমি হেরে গেলাম। তুমি যা চাও আমি তাই করব। তাহলে এখানে বসে আছো কেন? তোমার মা অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, ক্লান্ত হয়ে গেছেন নিশ্চয়ই। ওনাকে ভেতরে নিয়ে এসো, ওনার সুটকেসটাও নাও, জিনিসপত্র রেখে দাও কোথাও। হ্যাঁ, যাও যাও। মা তুই? সব ঠিক হয়ে গেছে মা, ভেতরে চলো। কিন্তু কিন্তু আমাকে তো বাইরে যেতে বলেছিল। তুই কিছু, সবকিছু ঠিক আছে তো পূজা? আমাকে এখানে রাখার জন্য তুই কি করেছিস? খারাপ কিছু না তো? হ্যাঁ, এখন এই বাড়িটাই আমার সবকিছু, আর আমি এটাকে ফেরত নিয়েই ছাড়বো।
বালিশ এনে দেবো? মা অনেক রাত হয়ে গেছে, চলো কেমন। জানি, এই জন্যই এখানে দাঁড়িয়ে আছি। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এখানে? চলে আসবে ও, চলো চলো চলো। কখন আসবে? সকাল হলে আসবে। বিনি, এটা বাড়ি, হোটেল না। হ্যাঁ, সেটা তো তোমার মনে হয় যে এটা হোটেল নয়, ওর জন্য তো এটা হোটেলই। আর জানিস মজার ব্যাপারটা কি? এখানে কোনো বিল পেমেন্ট করতে হয় না, সব কিছু ফ্রিতে পাওয়া যায়। আর এর থেকে ভালো হোটেল তো ও কোথাও পাবে না, তাই না? শুয়ে পড়, যা শুয়ে পড়। কেন? ঘুম আসছে তোর, যা। মা, তোমার শরীর আজকাল ভালো থাকে না, কেমন? না না, আমার শরীরে কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। মা, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে ওর আসার টাইম কি বদলে যাবে? কালও এসেছিল, আজকে এসে যাবে, চলো। আমি দেখতে চাই ও কটার সময় আসছে। হে ভগবান, আমার মাথায় আসছে না, কি করব আমি। আরেকটা নতুন নাটক। আমি এসব হ্যান্ডেল করতে পারি না, আমি শুতে চললাম। প্লিজ। তুমি যাও। আরে বাহ, এই মৃতদের বাড়িতে আজ সবাই জেগে আছে, এটা কি করে হলো? মুখ বন্ধ রাখ। এই থাপ্পড়টা যদি তোর মা প্রথমেই মারতো, তাহলে আজ তোর পা এরকম করে কাঁপতো না। যা গিয়ে শুয়ে পড়, যা। Oh God. Get up. Don't touch me! হাই শিবম, আপনারা 3 নম্বর কোর্টে যান, ওখানেই দেখা হবে। প্লিজ আমার মেয়েকে বাঁচিয়ে নিন, প্লিজ। আরে শিবম বাবু, আপনি হাত জোর করছেন কেন? আমি তো এর থেকেও কমপ্লিকেটেড কেসে বেল বের করেছি, আর এটা তো একদম স্ট্রেট ফরওয়ার্ড মামলা। হ্যাঁ, কিন্তু মার্ডারের... দেখুন শিবম বাবু, এখানে 3টে বিষয় রয়েছে। প্রথম ব্যাপারটা হলো যে জেসির সাথে যা হয়েছে শুধু গীতি সেটা নিজের চোখে দেখেছে, আর কেউ না। এর জন্য গীতি যা করেছে সেটা আত্মরক্ষার জন্য। দিস ইজ প্রাইমা ফেসি, কোর্ট তো এটাই মানবে। সেই জন্য পুলিশ গীতিকে জেসির হত্যাকারী বলতে পারে না। আর দ্বিতীয় কথা হলো যে পুলিশ তদন্তের জন্য রিমান্ড চাইবে, আর গীতি তো কোনো প্রফেশনাল ক্রিমিনাল নয়, এটা ওর ওপর প্রথম মামলা, আর ওর কোনো ট্র্যাক রেকর্ডও নেই। সেই জন্য বিনা রিমান্ডেও তদন্ত হতে পারে। দেখুন, জেসির ট্র্যাক রেকর্ড আগে থেকেই খারাপ, ড্রাগের ব্যাপারে ওর ওপরে আগে থেকেই কেস চলছে। আর আরেকটা কথা, গীতিকে অভিযুক্ত কে করেছে? স্বয়ং জেসির বাবা, মানে ওর রিলেটিভ। এ তো পুরোপুরি একতরফা মামলা হয়ে গেল। কোর্টও এটাকে প্রেজুডিস মানবে, আর কোর্ট বেইল অ্যাপ্লিকেশনে শুনানির জন্য এই সব কিছু মাথায় রাখবে। বেল হয়ে যাবে। মামলা শুরু করা হোক। ইওর অনার, আমার সমস্ত প্রমাণ পেশ করার আগে, যেটা এই কেসটাকে পুরোপুরি সত্যি প্রমাণ করে দেবে, আমি এটা বলতে চাই যে এই প্রসঙ্গে বিরোধী পক্ষ কি বলতে পারে। বিরোধী পক্ষ আপনার সামনে যে বক্তব্য পেশ করবে সেটা আমিই বলে দিচ্ছি। বিরোধী পক্ষ এটাই বলবে যে গীতিকা সিন্ধের ওপর লাগানো এটা প্রথম অভিযোগ, আর এটাও বলবে যে গীতিকা সিন্ধের তো কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। আর গীতি তো কোনো প্রফেশনাল ক্রিমিনাল নয়, এটা ওর ওপর প্রথম মামলা। আর এটাও বলবে যে জাসির তো নিজের ট্র্যাক রেকর্ড খুব খারাপ ছিল। দেখুন, জেসির ট্র্যাক রেকর্ড আগে থেকেই খারাপ, ড্রাগের ব্যাপারে ওর ওপরে আগে থেকেই কেস চলছে। আর এটাও বলবেন যে অভিযোগকারী নিজেই ভিকটিমের পরিবারের একজন, এই জন্য ওনার অভিযোগ অভিযুক্তের ওপর একতরফা এবং প্রিজুডাইস।
গীতিকে অভিযুক্ত কে করেছে? স্বয়ং জাসির বাবা, মানে ওর রিলেটিভ। আর এটাও বলবেন যে অভিযুক্ত যা কিছু করেছেন নিজেকে বাঁচানোর জন্য করেছেন। ইওর অনার, আমি জানতে চাই যে এরকম কি কোনোদিনও হয়েছে যে অপরাধী নিজেই কোর্টের সামনে এসে বলেছে আমি অপরাধ করেছি? এই সব কথা আমি ভালোভাবে চিন্তা করে বলছি যে অনারেবল জাজ, দয়া করে গীতিকা সিন্ধেকে এই কেসে জামিন দেবেন না, বরং ওনাকে আরো 14 দিনের কাস্টাডিতে রাখা হোক। যাতে এই কেস সম্পর্কিত সমস্ত তথ্য প্রমাণাদি আমরা জোগাড় করার জন্য সময় পেতে পারি, আর এটাও নিশ্চিত করার জন্য যে বাইরে থেকে যেন অভিযুক্ত তথ্য প্রমাণাদি লোপাট করার চেষ্টা করতে না পারে বা ওগুলো সরিয়ে ফেলা বা অন্য কিছু করার চেষ্টা না করতে পারে। মিস্টার পলাশ সাক্সেনা, আপনার ডিফেন্স শুরু করুন। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, আমি শুধু একটা কথাই বলতে চাই, এই কেসের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে ইওর অনার, আর সেটা হলো ক্লিয়ার ল্যাক অফ মোটিভ। এই মার্ডারের কোনো মোটিভই প্রাইমা ফেসি দেখা যাচ্ছে না ইওর অনার। যদি এটা মেনেও নেওয়া যায় যে আমার মক্কেল গীতিকা সেন্ডে এই মার্ডারটা করেছে, তাহলে একটা প্রশ্ন উঠছে যে কেন? ইওর অনার, এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্যই তো আমরা 14 দিনের সময় চেয়েছি। মিস্টার সাক্সেনা, আপনি আর কিছু বলবেন? ইওর অনার, আমি এটুকুই বলতে চাই যে এই কেসে বেইল অ্যাপ্লিকেশন হোক কোনো প্রেজুডিস ছাড়াই। আমার মক্কেল গীতিকা সেন্ডের বয়সকে আরও ট্র্যাক রেকর্ড দেখে বিচার করা হোক। দ্যাটস অল ইওর অনার। নো বেল গ্রান্টেড টু গীতিকা শিন্ডে। এই কোর্ট আজ থেকে 14 দিনের জন্য মুলতবি রাখা হলো। হে ভগবান! কনগ্রাচুলেশনস, ভেরি গুড। দেখে চলুন, এভাবে সরুন কাঁদিস সরুন না। সরুন, যেতে ভগবান দিন। ঠিক রক্ষা করবে। কি বলেছিলাম আমি? যে তোমাদের ওই মেয়েকে ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছে দেব আমি। দেখে নিও তোমরা। আর দেখে নেবেন আপনিও গীতিকাকে জেল থেকে ছাড়া পেতে। জীবন প্রতি পদে পরীক্ষা নেয়, কিন্তু সত্যি বলতে কি, ফলের চিন্তা না করে এর সঙ্গে লড়াই করা মানুষই জীবনে সফল হতে পারে।